হয় ক্লাস 11। আজকে আমাদের আলোচ্য বিষয় আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি, ছোট করে MOT। আমরা আগে সংকরায়ন পড়েছি, ভিএসিপিআর তত্ত্ব পড়েছি। সেই সমস্ত তত্ত্ব থেকে বা থিওরি থেকে আমরা বিভিন্ন সমযোজী যৌগের গঠন, তাদের ধর্ম আমরা ব্যাখ্যা করেছি। কিন্তু যেগুলো মৌলিক অণু, যেমন H2, O2, N2, F2, এই সমস্ত যৌগ আণবিক, এই সমস্ত মৌলিক অণুগুলোর তাদের গঠন, তাদের ধর্ম ইত্যাদি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী হুন্ড এবং মুলিকান বলে দুজন বিজ্ঞানী 1932 খ্রিস্টাব্দে এই আণবিক কক্ষক তত্ত্বটি প্রবর্তন করেন। এখন এই আণবিক কক্ষক তত্ত্বের বিষয়গুলো কি না, আণবিক কক্ষক তত্ত্বের বিষয়গুলো হলো, এর মূল বিষয়গুলি হলো, আমাদের যখনই দুটো পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই পারমাণবিক কক্ষকগুলো নিজেদের মধ্যে সরলরৈখিকভাবে যুক্ত হয়ে অণু গঠন করে এবং সেই পারমাণবিক কক্ষকগুলো অণুর মধ্যে আণবিক কক্ষকে পরিণত হয়। 2 নম্বর, যখন এই পারমাণবিক কক্ষকগুলো নিজেদের মধ্যে সংমিশ্রণ ঘটে আণবিক কক্ষক তৈরি করে, সেই পারমাণবিক কক্ষকগুলো যারা নিজেদের মধ্যে সংমিশ্রণ করবে তারা সমশক্তি সম্পন্ন এবং সম আকৃতির হয়। অর্থাৎ 1s এর সঙ্গে 1s এর সংমিশ্রণ ঘটে আণবিক কক্ষক তৈরি করবে, 2p সঙ্গে 2p হবে, বা 2s এর সঙ্গে 2s এর সংমিশ্রণের ফলে আণবিক কক্ষক তৈরি হবে। হলো। এখন তাহলে সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকগুলো সংমিশ্রণে আণবিক কক্ষক তৈরি হবে। 3 নম্বর হচ্ছে, এই n সংখ্যক পারমাণবিক কক্ষক সংমিশ্রণ হলে n সংখ্যক আণবিক কক্ষক গঠিত হবে। হয়েছে, n সংখ্যক যদি পারমাণবিক কক্ষক নিজেদের মধ্যে সংমিশ্রণ করে তাহলে n সংখ্যকই গঠিত হবে। এখন নাম্বার 4 হচ্ছে, এই যে আণবিক কক্ষকগুলো কি? আণবিক কক্ষকগুলো 2 প্রকার, সিগমা আর পাই। পরমাণুর অভিলেপনের ফলে যে বন্ধনগুলো গঠিত হয়, যেটা সিগমা আর পাই বলি, সেগুলোই আণবিক কক্ষক হিসেবে ধরা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে, এই যে পারমাণবিক কক্ষকগুলো যখন সংমিশ্রণ হবে, বিজ্ঞানী শ্রোডিঞ্জারের মত অনুযায়ী পারমাণবিক কক্ষকগুলোকে আমরা সাই দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরো দুটো পারমাণবিক কক্ষক, তাহলে ψ1 আর ψ2 সংমিশ্রণ হচ্ছে। সংমিশ্রণের সময় একবার দুজনের মধ্যে প্লাস হবে আর একবার দুজনের মধ্যে মাইনাস হবে। এখন এই প্লাস যখন হবে তখন যে আণবিক কক্ষকটা গঠিত হবে সেটাকে বলা হয় বন্ডিং আণবিক কক্ষক, অর্থাৎ সিগমা এবং পাই। আর যখন বিয়োগের মাধ্যমে সংমিশ্রণ ঘটবে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক, যাদের সিগমা স্টার এবং পাই স্টার দিয়ে চিহ্নিত করা হয়। হয়েছে। এবার এই বন্ডিং এর এনার্জি সবসময় কম হবে এনার্জি, আর অ্যান্টি বন্ডিং এর এনার্জি কি হয় না সাধারণত বেশি হয়। হলো। নেক্সট হচ্ছে,
এই যে দুটো পরমাণুর মধ্যে যখন এই আণবিক কক্ষক গঠিত হলো এ আর বি এর মধ্যে, ঠিক আছে, সেই আণবিক কক্ষকে যে ইলেকট্রন থাকবে, আমাদের সাধারণত যে বন্ডিং কক্ষকে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর হচ্ছে অ্যান্টি বন্ডিং। যেহেতু বন্ডিং এর এনার্জি কম আর অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি, সেজন্য আগে এখানে ইলেকট্রন, তারপরে এখানে। এখন বন্ডিংই হোক বা অ্যান্টি বন্ডিংই কক্ষক হোক, যে ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রনগুলো, অর্থাৎ আণবিক কক্ষক শুধু এই পরমাণুটার নয় বা এই পরমাণুটার নয়, দুজনের সমান অধিকারে থাকবে আণবিক কক্ষক গুলো। ঠিক আছে, এখন এই হলো। আর যখন আণবিক কক্ষক আমাদের তো অনেকগুলো তৈরি হবে, পরপর শক্তি স্তর অনুযায়ী সাজাবো, তারপর ইলেকট্রন যখন প্রবেশ করবে আফবাও নীতি অনুযায়ী, আবার সমশক্তি সম্পন্ন হলে হুন্সের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন হলে আগে একটা করে ইলেকট্রন দেবো এবং ঘূর্ণনের অভিমুখটা একই দিকে হবে, তারপরে যদি অতিরিক্ত থাকে তারপরে পেয়ার্ড আপ বা যুগ্ম অবস্থায় লিখতে হবে। হলো, আমাদের এই যে তত্ত্ব যেগুলো বলা হলো, সেই তত্ত্বগুলো আস্তে আস্তে আমাদের যখন আমরা বিভিন্ন অণুর গঠন করব, সেই গঠনগুলোতে আবার ব্যাখ্যা করা হবে। এখন এই যে ধরো দুটো 1s এর মধ্যে বন্ড ফর্ম হচ্ছে, তাহলে দুটো 1s এর মধ্যে একবার যোগ হবে আর দুটো 1s এর মধ্যে একবার কি হবে, বিয়োগ হবে, হ্যাঁ কি না? এখন পারমাণবিক যে কক্ষক, সেই কক্ষকগুলো, এটা যদি আমরা দুটোই প্লাস ধরি, দুটোই প্লাস ধরলাম, এটাও প্লাস, তাহলে যখন যোগ হবে তখন ছবিটা কি হবে, এরকম হয়ে যাবে। আর যদি বিয়োগ হয় তাহলে ছবিটা কিরকম হয়, এরকম, একটা প্লাস, এই একটা প্লাস হয়েছে। বা আমরা যদি শ্রোডিঞ্জারের সমীকরণ দিয়ে বলি যে সাই মানে তো এরকম ইলেকট্রন পারমাণবিক কক্ষকগুলো তরঙ্গের আকারে থাকে, তাহলে যখন যোগ হবে তখন কি হবে, এই তরঙ্গগুলোর যে হাইট সেটা কি হবে, বেড়ে যাবে, আর যখন বিয়োগ হবে তখন হাইটটা কি হবে, ছোট হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে বন্ডিং, এই হচ্ছে অ্যান্টি বন্ডিং, এবং বন্ডিং এর এনার্জি কম, অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি হয়েছে। এবার আমরা বিভিন্ন অণুর এই যে পারমাণবিক কক্ষকগুলোর, সমশক্তি সম্পন্ন কক্ষকগুলোর সংমিশ্রণের ফলে যে আণবিক কক্ষকগুলো গঠিত হবে সেগুলো আমরা একটুখানি দেখে নেব। এখন আমাদের হাইড্রোজেন থেকে ফ্লুরিন পর্যন্ত সাধারণত পরীক্ষায় আসে, তার মধ্যে হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত একরকম হয়, আর অক্সিজেন ফ্লুরিন এবং নিয়ন পর্যন্ত পরীক্ষায় দেয়, এবং এই নিয়ন পর্যন্ত একটু চিত্রটা অন্যরকম হয়। কিরকম? প্রথমে আসছি আমরা H2, তাহলে H2 মানে 1s এর সঙ্গে 1s, এখন এইটা দিয়ে আমরা এনার্জিটাকে প্লট করছি, মানে এদিকে গেলে এনার্জি বাড়বে, ঠিক আছে। তাহলে 1s এর সঙ্গে 1s এর সংমিশ্রণের ফলে বন্ডিং হবে। এবার ফার্স্ট এদের 1s এর সঙ্গে 1s এর কি হচ্ছে, ফার্স্ট অভিলেপন হচ্ছে, তার মানে কি হবে, সিগমা বন্ড, এবং এইটা কি হবে, অ্যান্টি বন্ডিং, সেটাকে বলা হচ্ছে কি, সিগমা স্টার। এখন এই 1s এর সঙ্গে 1s নিয়ে গঠিত হলো বলে সেটাকে সিগমা 1s বলা হয়, সিগমা 1s স্টার। এবার এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন, তাহলে এইটা হলো। তাহলে হাইড্রোজেনের আণবিক ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে গেল, সিগমা 1s2। এই যে ইলেকট্রন দুটো হলো সেটাই মাথায় লেখা হয়, ঠিক আছে। এই হলো আমাদের হাইড্রোজেনের আণবিক ইলেকট্রন বিন্যাস এবং এমওটি গঠন হলো। এরপর হচ্ছে হিলিয়াম, He2। এখন হিলিয়ামের
পারমাণবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, তাহলে এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, তাহলে এটা হবে কি বন্ডিং, আর একটা হবে অ্যান্টি বন্ডিং। তাহলে এখানে দুটো ইলেকট্রন দিলাম, যেহেতু চারটে ইলেকট্রন শক্তি স্তর অনুযায়ী সাজানো হবে, তাহলে এখানে দুটো, এখানে দুটো। তাহলে আমাদের He2 এর আণবিক ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে গেল? সিগমা 1s2 সিগমা 1s স্টার 2। ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা আসবো হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন পর্যন্ত আমরা একটা ছবিতে প্রথমে একটুখানি দেখে নেব। আমাদের এদিকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের প্রথমে 1s লিখলাম, তারপর কি হচ্ছে 2s আর 2p হলো। এখন তাহলে এটার সঙ্গে অভিলেপন ঘটলো, এটা হলো বন্ডিং, এটা হলো অ্যান্টি বন্ডিং, তাহলে এটা সিগমা 1s, এটা সিগমা 1s স্টার। তারপর 2s এর সঙ্গে 2s এর এটা কি হবে? সিগমা 2s বন্ডিং আর সিগমা 2s স্টার অ্যান্টি বন্ডিং। এবার হচ্ছে আমাদের 2pর মধ্যে অভিলেপন ঘটবে, তাই তো। এখন p অরবিটালের আমরা জানি তিনটে কক্ষক, px, py, pz হলো। তাহলে প্রথম যে অভিলেপনটা হবে সেটা কি? সিগমা। তাহলে প্রথম অভিলেপনটা ধরো জেড এর সঙ্গে হলো, তাহলে এটা কি হবে? সিগমা 2p জেড, সিগমা 2p জেড। তার করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং হবে সিগমা স্টার 2p জেড। হয়েছে। এবার px আর py পড়ে আছে, তাদের মধ্যে কি হবে? পাই। এবং ওই দুটো যে পাই বন্ডিং বা অ্যান্টি বন্ডিং হবে তাদের এনার্জি সেম হবে। এবং দেখা গেছে যে দুটো পাই হলো, এই একটা পাই, এই একটা পাই, এটা হচ্ছে পাই 2px, এটা হচ্ছে পাই 2py হলো। আর অ্যান্টি বন্ডিং দুটো এইটা, তাহলে পাই স্টার 2px, পাই স্টার 2py হয়েছে। তাহলে এই যে এনার্জি সিকোয়েন্সটা আমরা পেলাম, এইটা হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত ধরা হয়। তাহলে এখান থেকে আমরা যে এনার্জি সিকোয়েন্সটা পেলাম, সিগমা 1s, সিগমা 1s স্টার, আমি নিচে থেকে লিখছি। তাহলে কি হলো? সিগমা 1s, সিগমা 1s স্টার, তারপর এখানে ছিল সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে দুটো পাই, পাই 2px সমান পাই 2p জেড, যেহেতু এনার্জি সেম। তারপরে কি আছে? সিগমা 2p জেড, তারপরে দুটো অ্যান্টি বন্ডিং, পাই স্টার 2p x সমান পাই স্টার 2p জেড, তারপরে একেবারে হলো সিগমা স্টার 2p, সিগমা স্টার 2p জেড হলো। এই সিকোয়েন্সটা আমার লাগবে। হলো সিগমা 1s, 1s স্টার, 2s, 2s স্টার, 2px, 2py দুটো পাই, তারপরে সিগমা 2p জেড, তারপরে এইটা হচ্ছে আপ টু হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত। এখন অক্সিজেন, ফ্লুরিন আর নিয়নের ক্ষেত্রে একটু এটা চেঞ্জ হয়ে যায়, ওটা আমি আর করছি না। অক্সিজেন, ফ্লুরিন আর নিয়নের ক্ষেত্রে এইটা এইখানে চলে আসে, অর্থাৎ সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে সিগমা 2p জেড, পাই 2p x সমান পাই 2p y, তারপর পাই স্টার 2p x সমান পাই স্টার 2p জেড আর y আর সিগমা স্টার 2p জেড। এই সিকোয়েন্সটা আমাকে
কয়েকবার এই ছবিগুলো এঁকে এইটা করে রাখবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে, এই অক্সিজেন ফ্লুরিন আর নিয়নের ক্ষেত্রে কি হবে, এইটা এখানে থাকবে আর এই গ্রিন দুটো উপরে উঠে যাবে, ঠিক আছে, আর এটা যা ছিল ওপরটা একই থাকবে। এই হচ্ছে আমাদের এমওটি ইলেকট্রন বিন্যাস। এবার প্রত্যেকটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে এদের মাথায় দুটো দুটো করে লিখবো, হয়েছে। এইভাবে আমাদের এমওটি ব্যবহার করে আমরা আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস লিখতে পারি, ঠিক আছে। এখন এই আণবিক কক্ষক, সো এখানে এই দুটো কিন্তু আমার মনে রাখতে হবে, এই সিকোয়েন্সটা আর এই সিকোয়েন্সটা, এইটা ফর হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত, আর এই অক্সিজেন ফ্লুরিন আর নিয়নের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা, খালি একটা চেঞ্জ হচ্ছে, হয়েছে। এখন এইটা ব্যবহার করে, এই দুটোকে ব্যবহার করে আমরা হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত বিভিন্ন মৌলিক অণুগুলোর ইলেকট্রন, আণবিক ইলেকট্রন বিন্যাস লিখতে পারি। এবার এই আণবিক ইলেকট্রন বিন্যাস লিখে আমরা কি বলতে পারবো না, এখান থেকে আমরা আরো তিনটে জিনিস বলতে পারবো। সেটা হচ্ছে বন্ধন ক্রম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, আর 3 নম্বর হচ্ছে চুম্বক ধর্ম। এই তিনটে জিনিস আমরা কম্পেয়ার করতে পারবো। এখন এই বন্ধন ক্রমটা কি না, বন্ধন ক্রম বা বন্ড অর্ডার সমান বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, ঠিক আছে। এটা থেকে আমরা বন্ধন ক্রম বার করতে পারি। বন্ধন ক্রম মানে দুটো পরমাণুর মধ্যে বন্ধনের সংখ্যা, হয়েছে। এরপর হচ্ছে বন্ধন দৈর্ঘ্য কি, তাহলে বন্ধন ক্রম যত বাড়বে, আমরা পড়েছি সি সিঙ্গেল বন্ড সি 1.54 অ্যামস্ট্রং, সি ডবল বন্ড সি 1.34 অ্যামস্ট্রং, সি ট্রিপল বন্ড সি 1.20 অ্যামস্ট্রং। তাহলে যত বন্ধন কম বাড়ে বন্ধন দৈর্ঘ্য কি হবে, কমবে, আর বন্ধন দৈর্ঘ্য যত কমবে স্টেবিলিটি বা স্থায়িত্ব কি হবে, তত বেশি হবে, ঠিক আছে। সো বন্ধন ক্রম বার করতে পারছি এবং সেখান থেকে বন্ধন দৈর্ঘ্য, স্থায়িত্ব বা বন্ধন বিভাজন শক্তির আমরা তুলনা করতে পারি। বন্ধন ক্রম যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য তত কম, স্থায়িত্ব তত বেশি এবং বন্ধন বিভাজন শক্তিও কি হবে, বেশি হবে। কারণ আমরা একটা এটাকে ভাঙতে যত শক্তি লাগবে, দুটো একসঙ্গে তাহলে কি শক্তি বেশি লাগবে, তাহলে বন্ধন ক্রম যত বাড়ছে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, সো বন্ধন বিভাজন শক্তি তত বেশি হবে, ঠিক আছে। তাহলে আমাদের দু একটা একটু উদাহরণ করে নেওয়া যাক। প্রথমেই আসছি আমরা হাইড্রোজেন H2, আর একটা হচ্ছে চুম্বক ধর্ম, এটা একটু বলে দেওয়া হলো না। চুম্বক ধর্মটা কি, চুম্বক ধর্মটা হলো প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, পরাচুম্বকীয় না অপরাচুম্বকীয়। যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি যুগ্ম ইলেকট্রন হয় ডায়াম্যাগনেটিক, হয়েছে। তাহলে H2 আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস আমরা কি হবে, সিগমা 1s2। তাহলে কি করে লিখবো, প্রথমেই হচ্ছে মোট ইলেকট্রন কটা, দুটো, তাহলে সিগমা 1s2 দুটো বসিয়ে দিলাম। যদি দুটো বসিয়ে দিলাম, যদি চারটে হতো তাহলে তারপরেরটা যেত, তারপরে আরো যদি দুটো হতো এখানে যেত, মানে যত আমার বাড়বে, আমরা যেমন পারমাণবিক ইলেকট্রন বিন্যাসে যা ব্যবহার করেছিলাম এখানে একটাই রুলস, প্রত্যেকটাতে দুটোর বেশি ধরবে না, হয়েছে। তাহলে এইটা হলো, তাহলে এর বন্ড অর্ডার কত হবে, বন্ডিং 2 - 0/2 মানে 1, সেই জন্য আমরা কি করি H-H। এবার এই যে ইলেকট্রন বিন্যাসে দুটো ইলেকট্রনই কি পেয়ার্ড হিসেবে আছে, সো H2 কি হবে, ডায়াম্যাগনেটিক। তাহলে H2টা হয়ে গেল, তাহলে H2টা হয়ে গেল ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। এরপর আমরা যদি পরের কয়েকটা আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন হচ্ছে He2, তাহলে ইলেকট্রন কটা,
চারটে। তাহলে প্রথমে হলো সিগমা 1s2 সিগমা 1s স্টার 2। তাহলে এখানে বন্ড অর্ডার কত হবে 2 - 2/2 মানে কত 0। 0 মিন মানে কি করছে এই যে এইচ এর মাঝে কোনো বন্ধন নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি বন্ড অর্ডার 0 হওয়া মানে সেই যৌগটার অস্তিত্ব নেই। ঠিক আছে, বন্ড অর্ডার 0 মানে তার অস্তিত্ব নেই। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে He2, তাহলে এটা হলো। এখন যদি আমরা He2 প্লাস নিই তাহলে এর ইলেকট্রন কটা তিনটে। He2 এর চারটে ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেছে, সেই জন্য He2 প্লাসের তিনটে। তাহলে এর আণবিক ইলেকট্রন বিন্যাসটা হলো সিগমা 1s2 সিগমা 1s স্টার 2। তাহলে বন্ড অর্ডার কত হবে 2 স্টার 1 2 - 1/2 মানে কত হলো হাফ। তাহলে বন্ড অর্ডার 0 মানে তো একদমই নেই, হাফ মানে কিছুটা হলেও আছে। সেই জন্য এখান থেকে একটা কোশ্চেন আছে He2 এর অস্তিত্ব নেই কিন্তু He2 প্লাসের অস্তিত্ব আছে। কেন? এই হচ্ছে এক্সপ্লানেশন হলো। এবং He2 কি হলো দুটো ইলেকট্রনই পেয়ার্ড ইলেকট্রন, এখানেও জোড়ায় এটাই জোড়ায়। সো He2 প্লাস কি ডায়াম্যাগনেটিক, কিন্তু এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সেই জন্য He2 প্লাস কি হবে প্যারাম্যাগনেটিক হলো। তাহলে বন্ধন ক্রম বলতে পারছি, চৌম্বক ধর্ম বলতে পারছি, আর বন্ধন দৈর্ঘ্যটা কি হবে একই রকম যখন আসবে তখন আমরা বলতে পারবো কার কম। তাহলে এরটা একদমই নেই, এর আছে। নেক্সট হচ্ছে আমরা নাইট্রোজেনের N2 প্লাস N2 মাইনাস আর N2 মাইনাস। তাহলে এই নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 14টা। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হলো সিগমা 1s স্টার সিগমা 2s স্টার, তারপরে দুটো পাই 2px 2py, তারপরে সিগমা 2pz, তারপরে পাই স্টার 2px সমান পাই স্টার 2pz। আর যাচ্ছি না। তাহলে এখন 14টা ইলেকট্রন নাইট্রোজেনের, তাহলে 2 4 6 8 10 12 14 হয়েছে। তাহলে বন্ড অর্ডার কত হবে বন্ডিং 2 4 6 8 10, সরি এটা বাদ গেল, এইটা 2 4 6 8 10 মাইনাস এটা অ্যান্টি বন্ডিং এটা অ্যান্টি বন্ডিং, তাহলে 4/2 মানে কত 3। তাহলে সেই জন্য আমরা কি লিখি N ট্রিপল বন্ড N হয়েছে। তাহলে এখান থেকে আমরা নাইট্রোজেনের বন্ড অর্ডার পেয়ে গেলাম কত 3 হয়েছে। এরপর N2 প্লাস এর ইলেকট্রন কটা হবে 14 থেকে 1 বাদ চলে 13। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে আচ্ছা, আর N2 কি হবে সব ইলেকট্রনগুলি দেখো যুগ্ম, তাহলে N2টা হলো ডায়াম্যাগনেটিক। এবার 13 মানে কি তাহলে এইটা কি হবে 1 হলো। তাহলে যদি 1 হয়ে যায় তাহলে এটা কি হলো 9 - 4, তাহলে 2 4 6 8 9 বন্ডিং আর অ্যান্টি বন্ডিং 2 2, তাহলে এখানে কত হচ্ছে 2.5 তাই তো। তাহলে এর বন্ড অর্ডার হয়ে গেল 2.5 হয়েছে। এরপর হচ্ছে N2 মাইনাস এর ইলেকট্রন কটা হবে 14টা ছিল আর একটা যোগ হয়েছে 15টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে তাহলে এখানে 2 আর এখানে 1 হলো। তাহলে বন্ডিং ইলেকট্রন 10টা অ্যান্টি বন্ডিং 2 4 আর এখানে একটা 5, তাহলে 5/2 মানে এটাও 2.5। তাহলে N2 মাইনাসের বন্ড অর্ডার হলো 2.5 হয়েছে। এবার N2 মাইনাস এর ইলেকট্রন কটা হবে 16টা। 16টা মানে কি 2 4 6 8 10 12 14 15 16। তাহলে এর বন্ড অর্ডার কত হবে দেখো বন্ডিং হচ্ছে 2 4 6 8 10 আর অ্যান্টি বন্ডিং 2
4 5 6, তাহলে কত বেরোলো 2, তাহলে এর বন্ড অর্ডার বেরিয়ে গেল কত 2 হয়েছে। তাহলে আমরা তারপরে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন আছে কি নেই বা যুগ্ম ইলেকট্রন সেটা আমরা দেখে বলতে পারবো। এবার যদি বলে যে এদের বন্ধন ক্রম অনুসারে সাজাও, তাহলে কি হলো N2 সবচেয়ে বেশি হলো, তারপরে এই দুটো দেখো সমান, তাহলে N2 প্লাস সমান N2 মাইনাস, আর এর কি সবচেয়ে কম হয়েছে। তাহলে বন্ধন দৈর্ঘ্য কি হবে, এর সবচেয়ে কম হবে, তারপরে এই দুটো সমান, আর এর সবচেয়ে কি হবে বেশি হবে যেহেতু বন্ধন ক্রম 2। স্থায়িত্ব এর বেশি, তারপরে এই দুটো, তারপরে এটা হয়েছে। এইভাবে এই ইলেকট্রন বিন্যাস, আণবিক ইলেকট্রন বিন্যাস ব্যবহার করে আমরা স্থায়িত্ব, বন্ধন ক্রম, তারপরে বন্ধন দৈর্ঘ্য আর চৌম্বক ধর্ম, এই কটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি। তোমরা এই নাইট্রোজেন যেমন আছে ঠিক তেমনি O2, O2 মাইনাস, O2 প্লাস আর O2 2 মাইনাস, এইটারও ওই বন্ধন ক্রম, বন্ধন দৈর্ঘ্য এটা ধরে করবে। এখন এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি ধরতে হবে, সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপর ছিল সিগমা 2p z, পাই 2py, পাই 2px, পাই 2py, পাই স্টার 2px সমান পাই স্টার 2py আর সিগমা স্টার 2p। ইলেকট্রন বিন্যাসটা থেকে এই O2 মাইনাস, O2 প্লাস, O2 2 মাইনাসের আণবিক ইলেকট্রন বিন্যাস লিখবে, সেখান থেকে বন্ধন ক্রম, বন্ধন দৈর্ঘ্য, চৌম্বক ধর্ম ইত্যাদির ক্রম অনুসারে সাজানো সেগুলো করবে। এছাড়াও প্রিভিয়াস ইয়ারগুলোতে কি কোশ্চেন দিয়েছে দেখবে, বইয়ের চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস কোশ্চেন হিসাবে দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। আর আমি কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো, সেগুলো একটু করার চেষ্টা করবে। আর প্রশ্নবিচিত্রা যদি থাকে সেখান থেকেও দেখবে এখানকার এই MO2 থেকে কি কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।